দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ। দরজায় কড়া নাড়ছে মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। ঈদকে ঘিরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জমে উঠেছে পশুর হাট। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও পছন্দ মতো কোরবানির পশু কিনতে ভিড় জমাচ্ছেন হাটগুলোতে। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদন। কয়েকদিন পরেই পবিত্র ঈদ উল আজহা। মুসলিম বিশ্বে তাই চলছে ঈদের প্রস্তুতি। উৎসবের আমেজে মেতেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতও। দেশটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। স্থানীয় খামারের পশু ছাড়াও হাটগুলোতে পাওয়া যাচ্ছে বিভিন্ন দেশ থেকে আমদানি করা গরু, উট, দুম্বা সহ বিভিন্ন জাতের ছাগল। জীবিকার তাগিদে পরিবার থেকে হাজার হাজার মাইল দূরে ঈদ করবেন প্রবাসীরা, আর তাই স্বদেশীদের নিয়ে একসাথে উৎসব উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন তারা। সাধ্যমতো পশু কিনতে চলছে হাটে ঘোরাঘুরি। দামাদামি করে কিনছেন পছন্দ মতো গরু কিংবা ছাগল। যারা এককভাবে দিতে পারছেন না তারা যৌথভাবে কোরবানির প্রস্তুতি নিচ্ছেন। শেষ সময়ে দাম কমার অপেক্ষায় অনেকে, তবে অন্যান্য বছরের তুলনায় দাম এবার কিছুটা বেশি বলছেন ক্রেতারা। মোটামুটি ভাবে কিছু তো দাম হবে অন্যান্য তুলনায়, কারণ করোনার পরে ব্যবসা বাণিজ্যের থেকে সব জিনিসের দাম বেশি, এই হিসাবে দাম একটু বেশি। ছোট আকারের স্থানীয় ফার্মগুলোতে পালন করা গরুর দাম ৩৫০ দিনার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,২৫,০০০ টাকা। এছাড়া বড় সাইজের গরু পাওয়া যাচ্ছে ১,০০০ দিনারে। দুম্বার মূল্য ৫০ দিনার থেকে শুরু করে ২৫০ দিনার পর্যন্ত। অনেক বাংলাদেশি ঈদ উপলক্ষে পশু বেচা কেনার মৌসুমি ব্যবসা করছেন, আবার বাড়তি আয়ের আশায় কেউ কেউ পশু জবাই ও মাংস কাটার কাজে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যারা আমাদের এখানে ফ্যামিলি নিয়ে থাকে বাঙালি বাইরা, তারা গরু কোরবানি দিলে তারা গরু জব করতে পারে না, কোটাকাটি করতে পারে না। এই জন্য আমরা জব করে কুট্টাকে দিই। আমাকে একটা গরুর টাইম সময় লাগে হলো জব করে বানাই দেওয়ার, কুট্টাকে দেওয়ার সময় লাগে হলো ১ ঘন্টা। কুয়েতের নিয়ম অনুযায়ী স্থানীয়ভাবে নির্ধারিত জায়গায় করতে হয় পশু কোরবানি। হিমাদ্রিতা বর্মন, যমুনা নিউজ। মালয়েশিয়ার রাজা ইয়াংদি পেরতুয়ান আগাং ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের জন্য বাংলাদেশি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের রাজা ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার গ্রহণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে ১,০০০ কেজি আম দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, রাজনৈতিক দলের প্রধান, সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও কূটনৈতিক উপপ্রধানদের কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ হাইকমিশন। পাশাপাশি বাংলাদেশের আম ও অন্যান্য কৃষিজাত পণ্যকে বিশ্বব্যাপী তুলে ধরতেও সহায়তা করবে। বাংলাদেশ প্রবাসী নিরাপত্তা আইন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ইতালির ভেনিসে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন। অনুষ্ঠানে দেশে যাওয়ার পর প্রবাসীদের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন কমিটির সদস্যরা। এছাড়া দেশের প্রতিটি জেলায় প্রবাসী সেল গঠনের দাবিও জানানো হয়। ভেনিসে মেসোয়ের স্থানীয় রেস্তোরাঁয় করা হয় সম্মেলনের আয়োজন। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলম, সঞ্চালনা করেন সদস্য সচিব আকবর হোসেন ব্যাপারী। সম্মেলনে বক্তব্য দেন লিটন মাতবর, কবির মাহমুদ, আলী চৌকিদার সহ অনেকে। বৈধ পথে দেশে অর্থ পাঠানোর আহ্বান জানান বক্তারা। কমিটির পক্ষ থেকে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিলান কনসুলেট অফিস প্রবাসী সেল গঠনে আহ্বানের অনুলিপি প্রদান করা হয়েছে। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৬টায় জেদ্দা বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতিকে বহনকারী বিমানের ফ্লাইটটি। এর আগে দুপুর ২:৩০টায় রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। রাষ্ট্রপতির সাথে তার পরিবারের সদস্যরাও হজ পালন করবেন। মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আব্দুল আজিজ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি ও দূতাবাসের কর্মকর্তারা মোহাম্মদ শাহাবুদ্দিনকে স্বাগত জানান। রাষ্ট্রপতি আল সাফা রয়্যাল প্যালেসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ১ জুলাই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনায় যাবেন। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত কমার বড় কারণ হিসেবে বিশ্লেষকরা ডলার বাজারের অস্থিরতাকে চিহ্নিত করেছেন। বলছেন, রেমিটেন্সের প্রণোদনা হাতিয়ে নিতে কেউ কেউ দেশে অর্থ ফেরত পাঠিয়েছে। সুইজারল্যান্ডে গোপনীয়তা কমতে থাকায় অনেকে অবৈধ অর্থ জমা রাখার জন্য ঝুঁকছেন লুমেন্সবার্গ,
কেমান আইল্যান্ড কিংবা বারমুডার মতো ট্যাক্স হ্যাভেনে। বৃহস্পতিবার আমানতকারীদের বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করে সুইস ন্যাশনাল ব্যাংক। নির্দিষ্ট গ্রাহকের তথ্য না দিলেও প্রতিবেদনে বলা হয়েছে এক বছরেই সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত কমেছে 10.5 কোটি টাকা, যার অর্থ 2022 সাল জুড়ে সুইস ব্যাংক থেকে 94% আমানত তুলে নিয়েছেন বাংলাদেশিরা। মাত্র এক বছরে এত বিপুল পরিমাণ অর্থ উঠিয়ে নেওয়ার জন্য একাধিক কারণ রয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যাংকাররা। কালো টাকা সাদা করার সুযোগ, ডলার সংকটকে কাজে লাগানো অন্যতম বড় কারণ হিসেবে দেখছেন তারা। একটা আছে যে নতুন ইনকাম ট্যাক্স আইন আসছে, সেখানে কি কি সুবিধা থাকতে পারে, কি কি সুবিধা নিতে পারে, কালো টাকা সাদা করার স্কোপ আছে হয়তো দেখার জন্য চেষ্টা করবে। বিদেশি বিষয়ে আমেরিকা যারা সিটিজেন আছে, আমেরিকাতে নানা রকম ভিসা সংকটের বিরুদ্ধে নানা রকম বাংলাদেশ অনেক রকম অনুসন্ধান করতে পারে, সেই ভয়ে তো অনেকে যাদের টাকা আছে এই ধরনের লোকে তারা হয়তো টাকা উইথড্র করে অনেক অন্য কোনো নিতে পারে। এছাড়া বৈশ্বিক সংকটের কারণে বিদেশি ব্যাংকগুলোর প্রতি এক ধরনের আস্থাহীনতা তৈরি হচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আমেরিকার দুটো ব্যাংক, বিশেষ করে সিলিকন ভ্যালি আর সিগনেচার ব্যাংক কলাপস করার পর কিন্তু সুইস ব্যাংকের মানে জনগণ অর্থাৎ যারা যারা ডিপোজিট করেছে তাদের মধ্যে একটা প্যানিক তৈরি হয়, এবং সেটাও কিন্তু একটা অন্যতম কারণ। এই সুইস ব্যাংক পরিচালনার ক্ষেত্রে, ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছুটা হলো দুর্বলতা দেখা দিয়েছে। এই বিপুল পরিমাণ অর্থের বড় অংশই পাচার হয়ে যাওয়া বলে অভিমত বিশ্লেষকদের। পাচারকৃত অর্থ অনুসন্ধানের জন্য এই ঘটনা একটা সুযোগ বলে মনে করছেন সাবেক এই গভর্নর। এটা একটা সুযোগ এনে দিয়েছে বাংলাদেশ সরকার, যে যারা এগুলো উঠাচ্ছে টাকা পয়সা তাদের একটা তথ্যটা নিয়ে এবং এর ব্যাপারে অনুসন্ধান করতে পারে অতি শীঘ্র। এটা কিন্তু একটা ভালো সুযোগ। শুধু এই টাকা নিয়ে যাচ্ছে, উইথড্র করছে, অন্যকে নিয়ে যাচ্ছে, সেটা দেখুক, কিন্তু সাথে সাথে তদন্তের ব্যাপারে যথেষ্ট চিন্তা ভাবনা করুক। উঠিয়ে নেওয়া আমানতের কিছু ভিন্ন ভিন্ন দেশের ব্যাংকে জমা হচ্ছে, আবার একটা বড় অংশ বাংলাদেশেও আসছে, এমন অভিমত অর্থনীতিবিদদের। সুইস ব্যাংক থেকে টাকা উঠিয়ে অন্য কোনো ব্যাংকে রাখার একটা প্রবণতা হতে পারে, কিংবা নিজের কাছেও রাখতে পারে। ইভেন এটাও আমি যতটুকু জানি বাংলাদেশে কিন্তু এই ডলারটা কিছু কিছু এসছে, কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশে ডলারের দাম বেড়ে গেছে, সুতরাং সেটাও কিন্তু অন্যতম কারণ যে বাইরে রাখার চেয়ে দেশেই কিন্তু ডলারের এখন রেটটা অনেক বেশি। সারা বিশ্বের ধনীদের অর্থ গোপনে গচ্ছিত রাখার জন্য বহুদিনের খ্যাতি সুইজারল্যান্ডের। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। আমদানি করা জ্বালানির বকেয়া ডলারে পরিশোধ করা এখন বড় চ্যালেঞ্জ। নীতি নির্ধারকরা বলছেন আগামী 3 মাসে জ্বালানি তেল সরবরাহের অর্থ ইসলামী ঋণ সংস্থা ITFC ব্যবস্থা করায় সাময়িক স্বস্তিতে সরকার। তবে ডলার ব্যয়ে জ্বালানির খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে অর্থনীতি বড় সংকটে পড়বে বলে মত বিশ্লেষকদের। আমদানি নির্ভর জ্বালানি কৌশল পুনর্বিবেচনারও তাগিদ দেন তারা। মাহফুজ মিশুর রিপোর্ট। দেশে দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, পাওয়া যাচ্ছে 300 কোটির মতো। এর 1/3 আমদানি করা LNG। বছরে কয়লার চাহিদা বেড়ে তা প্রায় 1.5 কোটি টনের মতো, যার প্রায় পুরোটাই আমদানি করা হয়। আর জ্বালানি তেল লাগে বছরে 90 লাখ টন, সিংহভাগে আসে বিদেশ থেকে। এখন জ্বালানি আমদানিতে বছরে দরকার হয় 10 থেকে 12 বিলিয়ন ডলার। চলমান ডলার সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন, গ্যাসের সরবরাহ। অবশ্য জ্বালানির বকেয়া পরিশোধ করছে সরকার, তবে তা ধীর গতিতে। বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলছি, ডলার দিন তার দিচ্ছি, দিব, পাচ্ছে, কিছু আনতেছে, কিছু আনতে পারতেছে না। এই যে একটা গ্যাপ তৈরি হয়েছে, আমরা একটা স্ট্যাগার্ড করে নিচ্ছি টাকাগুলো। এখন আমাদের এগুলি ভর্তুকির কিছু টাকা আছে, ট্রু আপ আছে, কারণ ডলারের দাম বেড়ে যাওয়াতে যে ডিফারেন্সটা আসছে ওখানে একটা পেমেন্ট আছে, ওই পেমেন্টটাও আমাদেরকে দিতে হবে। সো আমরা পাচ্ছি। ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন ITFCর কাছ থেকে ঋণ নিয়ে আগে শুধু ক্রুড বা অপরিশোধিত তেল কিনত বাংলাদেশ। ডলার সংকটে এখন পরিশোধিত তেল এবং LNGও তাদের ঋণেই কেনার উদ্যোগ। আমাদের প্রস্তাব তৈরি হয়ে গেছে যে আমরা এখান থেকে রিফাইন এবং LNG, তো রিফাইন্ড আর LNG যদি আনতে পারি তাহলে আমাদের সাময়িকভাবে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের উপর চাপ কমবে। বিল টিল যেগুলো বকেয়া টকে আছে এগুলো দেওয়া সহজ হবে। এটা তো একটা চলমান প্রক্রিয়া, যদি আপনার এখান থেকে কিছু সেভিং হয় তাহলে ওখানে দিতে পারবে। কয়লার বকেয়া সময় মতো শোধ না করায় সাময়িকভাবে বন্ধ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। সরকারি ও বেসরকারি খাতের অন্যান্য কেন্দ্রের জ্বালানির বিলও বাকি। সময় মতো এসব বিল শোধ না করা ভুল উল্লেখ করে নিজস্ব জ্বালানি অনুসন্ধানে উদ্যোগী হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। স্বল্পকালীন একটা ব্যবস্থাপনা আমাদের বৈদেশিক মুদ্রার
ব্যয়ের ক্ষেত্রে করতে হবে, যেখানে এই জ্বালানি আমদানিকে অগ্রাধিকার দিতে হবে। একটা জ্বালানি আমদানি নির্ভর একটা আমরা কৌশলের মধ্যে কিন্তু চলে গেলাম। সো এখন আমার মনে হয় যে এই কৌশলটা এটা পুনর্বিবেচনা করা দরকার। অর্থনীতিবিদরা বলছেন বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট পুরো অর্থনীতিতেই অস্থিরতা বাড়াতে পারে, যার প্রভাব পড়তে পারে রাজনীতিতেও। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের উন্নয়ন করছে ভারত। মার্কিন কংগ্রেসে দেয়া ভাষণে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরুত্বপূর্ণ এই বক্তব্যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, গণতন্ত্র, অর্থনীতি, পরিবেশ, সন্ত্রাসবাদ সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি। এর আগে দ্বিপাক্ষিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ভারত যুক্তরাষ্ট্র ঐক্যবদ্ধ থাকলে অনেক সংকটেরই সমাধান সম্ভব। গেল এক বছরে ইউক্রেনে চলমান সংঘাত ইউরোপের যুদ্ধ ফিরিয়ে এনেছে, ব্যাঘাত ঘটাচ্ছে উন্নয়নে। গোটা অঞ্চলের জন্যই সেটি ভয়াবহ পরিস্থিতি। সংঘাত এবং বল প্রয়োগের কালো মেঘ ইন্দো প্যাসিফিক এলাকার উপরও ফেলেছে ছায়া। এই অঞ্চলের স্থিতিশীলতা আমাদের দুদেশের অংশীদারিত্বমূলক সম্পর্কের মূল চিন্তা। আমরা একটি উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক ভারত প্রশান্ত মহাসাগর দেখতে চাই। ভারতীয় নাগরিকের পর এবার পবিত্র হজ পালনের জন্য পায়ে হেঁটে সৌদি আরব পৌঁছেছেন পাকিস্তানি এক তরুণ। ওসমান আরশাদ নামের 25 বছর বয়সী এই তরুণ 6.5 মাস হাঁটার পর পৌঁছান সৌদি আরবে। এই দীর্ঘ পদযাত্রায় পাকিস্তান থেকে প্রথমেই ইরানে পৌঁছান আরশাদ। এরপর সেখান থেকে বাহরাইনে যান তিনি, তারপর সংযুক্ত আরব আমিরাত হয়ে সৌদি আরবে পৌঁছান। এই তরুণ জানান, প্রতিদিন গড়ে 40 কিলোমিটারের মতো পথ হেঁটেছেন তিনি। পাকিস্তানের পাঞ্জাব থেকে মক্কা পৌঁছতে পায়ে হেঁটে মোট 5400 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে আরশাদকে। নিজের ভিডিও বার্তায় দীর্ঘ এই যাত্রার বিভিন্ন ঘটনা ধারণ করেন তিনি। জানান, প্রথম দিকে তার কাছে শুধু ওমরা ভিসা ছিল। পরবর্তীতে মক্কায় পৌঁছলে পাকিস্তান হজ মিশন এবং সৌদি কর্তৃপক্ষের সহায়তার হজ ভিসা পেয়েছেন তিনি। এই দীর্ঘ পথযাত্রায় ওসমান আরশাদের প্রায় 8.5 লাখ রুপি খরচ হয়েছে। আমার এই দীর্ঘ যাত্রাপথে কখনো ধুধু মরুভূমি পড়েছে, আবার কখনো ঘন জঙ্গল পড়েছে, কিন্তু আমি হাল ছাড়িনি, আত্মবিশ্বাস হারাইনি। কোনো সঙ্গী সাথী ছাড়াই প্রতিদিন মাইলের পর মাইল হেঁটে গেছি। আল্লাহর কাছে শুধু একটা জিনিসে চেয়েছি, তা হলো তার ঘর যেন তাওয়াফ করতে পারি। মালদ্বীপের বিপক্ষে ম্যাচটা অলিখিত ফাইনাল বাংলাদেশের জন্য, এমনটি জানিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে শেষ সময়ে গোল খাওয়া কাটিয়ে ওঠায় যে বড় চ্যালেঞ্জ হবে লাল সবুজদের জন্য, সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। লেবাননের বিপক্ষে করা ভুল শুধরে মালদ্বীপের বিপক্ষে 3 পয়েন্টের জন্য নামবে হাভিয়ের ক্যাব্রেরার দল। রোববার মুখোমুখি হবে দুই দেশ। বেঙ্গালুরু থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। অনুশীলন শেষ, দল ড্রেসিং রুমে পোশাক বদলাতে ব্যস্ত। তখনও বলের সাথে একাই তারেক কাজী। গত ম্যাচের ভুলটা যেন এখানেই রেখে যেতে চান। মালদ্বীপের বিপক্ষে রক্ষণের মূল দায়িত্বটা যে তার উপরেই থাকবে। অনুশীলন গ্রাউন্ডে ঢোকার সময় ফুটবলারদের মুখে ছিল না চিরচেনা হাসি। মাঠে ঢুকেই ফুটবলারদের হাসি ফেরাতে লম্বা বৈঠক হ্যাভিয়ের ক্যাভরেরার। বৈঠক শেষে হাততালির এই আওয়াজটা কিছুটা স্বস্তির গোটা দলের জন্য। মালদ্বীপের বিপক্ষে ম্যাচটা যে ফাইনাল জামাল ভুঁইয়াদের জন্য। এখন ফোকাস হচ্ছে মালদ্বীপ। আমরা সবাই জানি লিবানন অনেক শক্তিশালী টিম। সো ইভেন আমার ভাইস প্রেসিডেন্ট উনিও বলছে মানে মালদ্বীপের সাথে এটা ফাইনাল। সো এটা আমরা এখন কনসেন্ট্রেট করতেছি। লেবাননের বিপক্ষে এমন ভুলের পরও টিমকে আগলে রাখলেন কোচ। মালদ্বীপ ভুটানের সবশেষ ম্যাচ অ্যানালাইসিস করে দলে আনা হবে পরিবর্তন। তার আগে নিজেদের প্ল্যান সাজাতে আরও একটা দিন সময় পাচ্ছে বাংলাদেশ। আগের ম্যাচের ভুলগুলো থেকে আমরা শিখেছি, আর তাই দল এখন আরো ভালো অবস্থানে আছে, যা কিনা মালদ্বীপের বিপক্ষে বেশ কাজে লাগবে। সব মিলিয়ে জয়ের মানসিকতা নিয়ে আমরা মাঠে নামব। একই কথা মিডফিল্ডার সোহেল রানার কণ্ঠেও। দল বেশি অনুশীলন না করলেও নিজেদের মধ্যে আরও বেশি ইন্টিমেসি বাড়ানোর কাজটা সেরে রেখেছেন কোচ। ফার্স্ট ম্যাচটা ভুলে যেতে চাই, সেকেন্ড ম্যাচটা নিয়ে এখন আমাদের মেন ফোকাস, কারণ ওইটাই আমাদের জন্য ফাইনাল বলতে গেলে। কারণ মালদ্বীপের সাথে আমরা যেভাবে হোক ম্যাচটা জিততে হবে যদি আমরা টুর্নামেন্টে টিকে থাকতে চাই। কি হচ্ছে, কি হবে, কি করতে হবে সবই জানা বাংলাদেশ দলের। এবার জালে বলটা জড়ানোর পালা। গোলবার, চার কোণার এই গোলবার অনেকটা টেলিভিশনের চার কোণার ফ্রেমের মতো, অনেকটা বোকা বাক্স।
ফুটবলারদেরকে এই বোকা বাক্সে বল ঢোকাতে হবে, তাহলেই জয়টা আসবে। লেবাননের বিপক্ষের হতাশা বলে এবার মালদ্বীপের বিপক্ষে জয়টা ছিনিয়ে নেয়ার পালা। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, বেঙ্গালুরু। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।